কার্সিনোমা আর এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। যেহেতু দুইটা ট্রিটমেন্টে কিছুটা সেম, সেজন্য আমরা আজকে ক্লাসটা একসাথে নিয়ে নিব। প্রথমে ওভারিয়ান ক্যান্সার। ওভারিয়ান ক্যান্সারের হিস্ট্রি যদি বলি, এক্ষেত্রে পেশেন্টরা মেইনলি বলে হচ্ছে একটা অ্যাবনর্মাল গ্রোথ, এটা হচ্ছে র্যাপিডলি গ্রোয়িং টিউমার, এরকম একটা ফিলিংস তারা বলে। তার সাথে তাদের মেইনলি হচ্ছে কিছু অ্যাবডোমিনাল সিম্পটম থাকে ইন দা ফর্ম অফ তাদের হচ্ছে আর্লি স্যাকাইটি, অ্যাবডোমিনাল ফুলনেস, ব্লটেডনেস, এগুলো থাকে। নশিয়া থাকতে পারে, নশিয়া ভমিটিং। এছাড়া তাদের থাকতে পারে হচ্ছে র্যাপিড ওয়েট লস। হ্যাঁ, এই ধরনের কিছু কমপ্লেন নিয়ে তারা আমাদের কাছে আসে। হ্যাঁ, এবং ওটার জন্য সে হয়তো লোকাল ডক্টরের কাছে গেছিল। লোকাল ডক্টরের কাছে যাওয়ার পরে উইথ দ্য অ্যাডভাইস অফ আর ডক্টর সে আলট্রাসোনোগ্রাফি করে, সেখানে একটা অ্যাবডোমিনাল লাম্প পাওয়া যাচ্ছে, সেটা ওভারিয়ান টিউমার। তখন সে হচ্ছে টারশিয়ারি কেয়ার সেন্টারে রেফার হয়েছে, হ্যাঁ, ফার্দার ইভালুয়েশন এন্ড ম্যানেজমেন্টের জন্য। এটা হচ্ছে তার হিস্ট্রি। তাহলে চিফ কমপ্লেনে হতে পারে যে র্যাপিডলি গ্রোয়িং অ্যাবডোমিনাল টিউমার ফর লাস্ট 3 to 6 months অ্যাসোসিয়েটেড উইথ অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, র্যাপিড ওয়েট লস। এগুলো হচ্ছে তার হয়তো চিফ কমপ্লেন থাকবে। এখন যেহেতু এটা ম্যালিগন্যান্ট কেস, এখানে বয়সের একটা গুরুত্ব আছে। তো ও বয়সের মধ্যে আমরা যদি দেখি যে রোগীটা পোস্ট মেনোপোজাল, হ্যাঁ, পোস্ট মেনোপোজাল অ্যাবডোমিনাল টিউমার ইন দা ফর্ম অফ ওভারিয়ান টিউমার, এটা আমার প্রথমেই চিন্তা করতে হবে ম্যালিগন্যান্সি কিনা, এবং সেই হিসেবে আমরা তাকে ডিল করব। যে রোগীটার রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ বা আর্লি এজ গ্রুপ, সেখানেও যদি এই ধরনের কমপ্লেন থাকে, কারণ এখন বলা হচ্ছে নো এজ ইজ ইমিউন, তো যে কোনো এজেই হতে পারে, তবে পোস্ট মেনোপোজাল হলে ডেফিনেটলি আমাকে ওই চিন্তাটা করতে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা তাদের প্রোফাইলে যদি যাই, তাহলে প্রোফাইলে হয়তো তার বাচ্চা লেস প্যারিটি বা নালি প্যারিটি এরকম থাকতে পারে। মেনস্ট্রুয়াল হিস্ট্রি যদি দেখেন, সেখানে দেখবেন যে হয়তো তার এজ অফ মেনার্কি আর্লি, লেট মেনোপজ এরকম হতে পারে। তারপরে তার রিপ্রোডাক্টিভ পিরিয়ডের হিস্ট্রি যদি নেন, সেখানে রোগীটার এন্ডোমেট্রিওসিস থাকতে পারে। একটা পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে, সে ফ্যামিলি হিস্ট্রিতে তাদের মেইনলি হচ্ছে ওভারিয়ান ক্যান্সার, এছাড়া ইউটেরাইন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, জিআই অন্য ম্যালিগনেন্সি এরকমও থাকতে পারে। এগুলো যদি থাকে, এগুলো সব আপনার হিস্ট্রিতে ইনক্লুড করতে হবে, কারণ দিজ আর অল দ্য রিস্ক ফ্যাক্টরস। এরপরে আপনি কোনো মেডিকেল ডিসঅর্ডার যদি থাকে, সেটা আপনি ইনক্লুড করলেন, যেহেতু এটা একটা এল্ডারলি প্রেগনেন্সি, এল্ডারলি রোগী আপনি ডিল করছেন, তার বাচ্চা কয়জন, এলসি কি, এগুলো একটু আপনি রেখে দেন, কারণ রোগীটা ম্যানেজ করবেন। আর কোনো যদি হিস্ট্রিতে কোনো মেনশনেবল কিছু থাকে, সেগুলো আপনি আপনার হিস্ট্রি কমপ্লিট করবেন। জেনারেল এক্সামিনেশনে গিয়ে আমরা মেইনলি রোগীটার হাইট, ওয়েট, বিএমআই, এই বিএমআই কমও হতে পারে, যখন ম্যালিগনেন্সিতে অ্যাডভান্স হয়ে যায় বিএমআই কমে যায়। আবার ওবেসিটি তার থাকতে পারে, কারণ ওবেসিটিতে এই ধরনের ম্যালিগনেন্সি গুলো চান্স বেড়ে যায়, সেজন্য ভাইটালস গুলো আমরা অবশ্যই দেখবো। লিম্ফ নোড আমরা দেখবো, ভার্কোজ লিম্ফ নোড পালপেবল পেতে পারি। পার অ্যাবডোমিনালি গিয়ে আমরা পিওরলি একটা লাম্প পাবো, এবং পুরাটা একটা লাম্পের বর্ণনা। তাহলে কোন এরিয়াতে আছে, অ্যাবডোমিনের কোন রিজিয়নকে নিয়েছে, সাইজটা কতটুকু, এবং টিপিক্যাল পিকচার অফ ম্যালিগনেন্সি যদি বলি, সেটা হচ্ছে পার্টলি সিস্টিক, পার্টলি সলিড, ইরেগুলার সারফেস, ইল ডিফাইন্ড মার্জিন, রেস্ট্রিক্টেড মোবিলিটি, লোয়ার লিমিট কুড নট বি ফেল্ট, এরকম একটা ল্যাম্প আপনি পাবেন। তার সাথে আপনি পেতে পারেন হচ্ছে অ্যাসাইটিস। তো সেই অ্যাসাইটিস দুই রকম ভাবে আসতে পারে, একটা হচ্ছে শিফটিং ডালনেস যদি মডারেট গ্রেড অ্যাসাইটিস থাকে, আদারওয়াইজ হতে পারে ফ্লুইড থ্রিল যদি হচ্ছে সিভিয়ার গ্রেড অ্যাসাইটিস হয়। অর্গানোমেগালি আছে কিনা, বিশেষ করে হেপাটোমেগালি আছে কিনা অবশ্যই দেখতে হবে। এগুলো হচ্ছে অ্যাবডোমিনাল এক্সামিনেশন। পারভাজাইনালি গিয়ে আপনি ভালভা অ্যাপারেন্টলি হেলদি লুকিং, পার স্পেকুলাম সার্ভিস লুকস অ্যাপারেন্টলি হেলদি। On bimanual examination, there is a lump, and on movement of the lump, there is no movement of the cervix, which indicate it is separated from the uterus. Size কতটা সেটা আপনি আবার একটু খেয়াল করে নিলেন। আদার ফাইন্ডিংস আর corroborative with the abdominal findings, মানে অ্যাবডোমিনে যা পেয়েছি সেরকমই আমি পেয়েছি, এরকম একটা ফাইন্ডিংস আপনি পাবেন। অবশ্যই রোগীর পার রেক্টাল এক্সামিনেশন হবে, ইজ দেয়ার এনি নডুলারিটি ইন দ্য পাউচ অফ ডগলাস, আর হচ্ছে রেক্টাল মিউকোজা ইনভলভ না রেক্টাল মিউকোজা ফ্রি। এই হচ্ছে ওভারঅল আমাদের হিস্ট্রি। তো আমরা ফাইনাল ডায়াগনোসিস বলছি, সো ইট ইজ এ কেস অফ ওভারিয়ান টিউমার, প্রবাবলি ম্যালিগন্যান্ট ইন নেচার। এই এতটুকু দিয়ে আমরা দাঁড়াবো, কারণ আমি ম্যালিগনেন্সের কিছু পিকচার পেয়েছি। ম্যাডাম আবার বলবে ম্যালিগন্যান্ট কেন বলছেন, আপনি আপনার পজিটিভ ফ্যাক্টর গুলোকে আপনি একদম
প্রচন্ড কোইন্সাইজ করে এরপরে বলবেন। এরপরে আবার জিজ্ঞেস করবো হোয়াট মে বি দ্য ডিফারেন্সিয়ালস। ওভারিয়ান ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমারের ডিডি হিসেবে এটা ইনসিস্টেড পেরিটোনাইটিস হতে পারে, যেটাকে আমরা টিউবারকুলোসিস বলি, অথবা এটা বিনাইন টিউমারও হতে পারে। পেইন থাকলে টুইস্টেড ওভারিয়ান টিউমার হতে পারে। এটা রেট্রোপেরিটোনিয়াল গ্রোথ হতে পারে, কোলোনিক মাস হতে পারে, মেজেন্টেরিক সিস্ট হতে পারে, যে কোনোটাই হতে পারে। তা আপনি ডিফারেন্সিয়েট করবেন কি করে? ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করতে হলে যেমন হচ্ছে টিউবারকুলোসিস যদি হয় তাহলে আমরা এখানে যে অ্যাবডোমিনালি যে একটা ডাউই ফিলিং এটা পাই। তারপরে হচ্ছে আমরা তার হিস্ট্রি থাকতে পারে যে তার ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, তার পালমোনারি টিবি ছিল এরকম, অথবা কন্ট্যাক্ট উইথ টিবি, তার আগে হিস্ট্রিতে একবার টিবি আছে এখন সেটা আবার দেখা যাচ্ছে, এরকমও হতে পারে। এবং এক্সামিন যখন আমরা করি পাওয়া যায় ব্লড গ্লাসে ম্যাটেড নোডিউল পাওয়া যায়, লিম্ফোডেনোপ্যাথি পাওয়া যায়, এটা ম্যাটেড নোডিউল পাওয়া যায়, জড়া পাকানো। যদি এটা কোলোনিক হতো তাহলে অল্টার্ড বাউল হ্যাবিটের কথা আসতে পারতো, অথবা হচ্ছে তার পারেক্টাল ব্লিডিং এরকম কিছু কমপ্লেন তার থাকতে পারতো। যদি এটা মেজেন্টারিক সিস্ট একটু ইউজুয়ালি এগুলো এবিট হায়ার থাকে, এবিট হায়ার, মুভেবল ফ্রম সাইড টু সাইড, নট ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস, এরকম কিছু ব্যাপার থাকে। আচ্ছা, তাহলে এগুলো দিয়ে আমরা ডিফারেন্সিয়ালসটা কমপ্লিট করলাম। এরপরে বলেন যে মানে রিস্ক ফ্যাক্টর গুলো কেন রিস্ক ফ্যাক্টর, যেমন আর্লি মেনার্কি, লেট মেনোপজ, যেমন লেস প্যারিটি, নালি প্যারিটি, এগুলো কি করে রিস্ক ফ্যাক্টর? এগুলোতে হচ্ছে এই প্রতিটা কেসে তার নাম্বার অফ ওভুলেশন বেশি, কারণ হচ্ছে যে রোগীটার বাচ্চা হয় নাই বা কম বাচ্চা হয়েছে, তাহলে তাদের হচ্ছে নাম্বার অফ ওভুলেশন বেশি। নাম্বার অফ ওভুলেশন বেশি মানে হচ্ছে টিআর হয়েছে বেশি, ফলোড বাই রিপেয়ার হয়েছে বেশি। তো যত বেশি টিআর এন্ড রিপেয়ার তত বেশি দেয়ার ইজ চান্স অফ অ্যাবনর্মাল প্রলিফারেশন লিডিং টু ওভারিয়ান ম্যালিগন্যান্সি হতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে যে তার যদি এন্ডোমেট্রিওসিস থাকে, দেখা গেছে এন্ডোমেট্রিওসিস এটা একটা 2.5% কেস, এটা একটা রিস্ক ফ্যাক্টর। দেয়ার ইজ চান্স অফ ডেভেলপমেন্ট অফ সেরাস অ্যাডেনোকার্সিনোমা এই ধরনের, এবং এগুলো লো গ্রেড ভ্যারাইটির ওভারিয়ান ক্যান্সার হওয়ার চান্স এগুলোতে বেশি থাকে এন্ডোমেট্রিওসিস যাদের থাকে। আচ্ছা, আর পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি কিরকম? যদি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ থাকে তাহলে হচ্ছে একজন এফেক্টেড থাকলে 5%, দুজন এফেক্টেড থাকলে 7% রিস্ক। এছাড়া ফ্যামিলিয়াল যে ইনহেরিটেন্সটা যাচ্ছে এটা অনেকটা অটোজোমাল ডমিন্যান্ট প্যাটার্নের, মানে ম্যান্ডেটরি এফেক্ট করে, এবং রিলেটিভলি আর্লিয়ার, এবিট আর্লিয়ার তাদের এফেকশনটা দেখা যায়। যেমন হচ্ছে ওর বোন যদি এফেক্টেড থাকে ধরেন 50-এ, ওর হয়ে যাবে সেটা 45 বা 40-এ, মানে অ্যারাউন্ড 40-তে এটার এফেকশনটা বেশি আসে। এছাড়া আর কি কি হতে পারে? বিআরসিএ জিন যদি পজিটিভ থাকে তাহলে তাদের হতে পারে, এবং তাদের শুধু ওভারিয়ান না, তাদের ইউটেরাস, ব্রেস্ট, কোলন এই ক্যান্সার গুলো চান্সও বেশি থাকে। লিঞ্চ 2 যাদের, তাদেরও আদার ম্যালিগন্যান্সির চান্স বেশি থাকে। তো ফ্যামিলি হিস্ট্রিতে এরকম কোনো হিস্ট্রি আছে কিনা আমাদের একটু জেনে নিতে হয়। এগুলো হচ্ছে সব রিস্ক ফ্যাক্টর কেন কেন। এরপরে হচ্ছে আমি যেহেতু এটা একটা ওভারিয়ান ম্যালিগন্যান্সি পেয়েছি, আমার মনে হচ্ছে এটা একটা ওভারিয়ান টিউমার, আমি এবার আমার ডিজিজটাকে কনফার্ম করতে চাই। কিভাবে কনফার্ম করবো? আমি আরেকটা আলট্রাসোনোগ্রাফি করব এবং টোটাল অ্যাবডোমেনটাকে দেখতে চাই আলট্রাসোনোগ্রাফি করে, হোল অ্যাবডোমেন, ডপলার ফ্যাসিলিটি থাকতে হবে। আমরা কি দেখতে চাই? যদি এটা ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার হয়, বাইলেটারাল ডিস্ট্রিবিউশন হবে, পার্টলি সিস্টিক পার্টলি সলিড থাকবে, মানে মিক্সড কনসিস্টেন্সি থাকবে, ইরেগুলার আউটলাইন থাকবে, থিক সেপ্টা থাকবে, তারপরে হচ্ছে অ্যাসাইটিস থাকবে। এছাড়া নিউ ভাস্কুলারাইজেশন ফ্রম দ্য সেন্টার, যদি আমি ডপলার দিই তাহলে সেন্টারে ভাস্কুলারিটি বেশি, এই জিনিসটা আমরা পাবো। এগুলো হচ্ছে ফিচার অফ ম্যালিগন্যান্সি, তা আমরা এটা আলট্রাসোনোগ্রাফিতে দেখবো। এছাড়া যদি তার কোনো লিফ নোড এনলার্জ হয় 2 সেন্টিমিটারের উপর গেলে সেটা দেখা যায়। পুরা রেনাল কোনো অ্যাবনর্মালিটি করে দিল কিনা, হাইড্রোলিটার হাইড্রোনেফ্রোসিস, কম্প্রেশন ইফেক্ট, এগুলো লিভার টিভার সবই কিন্তু আমরা দেখতে পারবো, একটা প্যানোরামিক ভিউ আমরা পাই। আলট্রাসোনোতে যখন আমি এই যে ফিচার অফ ম্যালিগন্যান্সির আশপাশে জিনিস দেখতে পাচ্ছি, অবশ্যই তাকে আমি টিউমার মার্কার দিব। সেই টিউমার মার্কারে আমাদের যদি মনে হয় যে এটা এপিথেলিয়াল টিউমার, বিশেষ করে পোস্ট মেনোপোজাল এন্ড রিপ্রোডাক্টিভ, এখানে কমন ওভারিয়ান টিউমার হচ্ছে এপিথেলিয়াল ওভারিয়ান টিউমার, তো তখন আমরা তাকে হচ্ছে C125 করতে বলি। এবং C125 আমি যে ভুল চিন্তা করছি না তার পক্ষে একটা যুক্তি দেয়, মানে কি এপিথেলিয়াল ওভারিয়ান টিউমারে C125 বাড়ে এবং এবং এটা একটা প্রমিনেন্টলি রাইজ হয়।
অন্যান্য কন্ডিশনেও C125 বাড়ে, কিন্তু সেটা এতটা বাড়বে না। ম্যালিগনেন্সিতে তার লেভেলটা ভালোই রেজড হয়ে যায়, এবং তখন আমরা চিন্তা করি হ্যাঁ আমি যেটা চিন্তা করছি ওভারিয়ান ক্যান্সার হতে পারে। এছাড়া CA19-9 কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন এগুলো আমরা দেখি, বিশেষ করে কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন হচ্ছে যদি কোনো কারণে বাওয়েল ইনভলভ হয়ে যায় বা বাওয়েল যদি প্রাইমারি সোর্স হয় সেখানে কিন্তু CEA পারে। তো এটা এখন যদি ইয়াঙ্গার রোগী হয় সেক্ষেত্রে আমরা জার্ম সেল টিউমারকে কমন পাই। জার্ম সেল টিউমারের বেলায় LDH, আলফা ফিটোপ্রোটিন, বিটা HCG এগুলো আমরা টাইপ অফ টিউমার ধরে চিন্তা করি। তাহলে টিউমার মার্কারটা হচ্ছে আমি কি টাইপ চিন্তা করছি, যদিও আমি বেডসাইডে দাঁড়াই কিন্তু হিস্টোপ্যাথোলজি পাবো না, বা আমার এখনো তো টিস্যু ডায়াগনোসিসই হয় নাই, কিন্তু তারপরও কোন এজে কোন ম্যালিগনেন্সিটা বেশি হতে পারে এটার একটা ধারণা আমাদের থাকে। সেই হিসেবে আমরা কমনলি এপিথেলিয়ালেরই ইভালুয়েশনটা দিই। আচ্ছা, এখন আমি আলট্রাসাউন্ডতে সাসপিশন পেলাম, C125 বাড়লো, তারপর আমি কি করব? এবার আমার ট্রিটমেন্ট প্ল্যান আসবে। তো ট্রিটমেন্ট প্ল্যানে আমাকে আরো দেখতে হয় যে ডিজিজটা কতটুকু এক্সটেন্ড করেছে, সারাউন্ডিং ইনফিল্ট্রেশন আছে কিনা, ডিস্টেন্ট মেটস আছে কিনা, সবকিছু আমাকে প্ল্যান করতে হবে। কারণ আমি একটা একটা স্টেজিং এর, হয়তো আমি সার্জিক্যাল স্টেজিং যাব, কিন্তু তারপরেও আমি রেডিওলজিক্যাল হেল্প নিয়ে সাম সর্ট অফ স্টেজিং, আমি যেটা চিন্তা করছি সেই স্টেজিংটাকে আমি আবার ক্রস চেক করে নিচ্ছি। সো আমি একটা সিটি অ্যাবডোমেন দিব। সিটি অ্যাবডোমেন আমাকে কি করবে, টোটাল টিউমারটাকে ভিজুয়ালাইজ করবে, কোনো লোকাল ইনফিল্ট্রেশন আছে কিনা সেটা দেখাবে, স্প্রেড আছে কিনা সেটা দেখাবে, কোনো লিম্ফ নোড এনলার্জ আছে কিনা সেটা দেখাবে, ডিস্টেন্ট মেটাস্টেসিস হয়েছে কিনা সেটা দেখাবে। তো আমরা পুরো অ্যাবডোমিনাল সিটি একটা দিতে চাই। এর মধ্যে যদি আমার মনে হয় যে ইউরিনারি অ্যাবনর্মালিটি হচ্ছে, ওভারি কম্প্রেস করছে, অথবা আমি আলট্রাসাউন্ডতে অ্যাবনর্মালিটি পেয়েছি বা আমি দেখতে চাই, কারণ যেহেতু অ্যাডনেক্সিয়াকে আমি হ্যান্ডেল করবো, ইউরেটারকে আমার দেখা উচিত, আউটলাইন দেখা উচিত, আইভিও আমরা করতে পারি সিরাম ক্রিয়েটিনিন ভালো থাকলে। আর আইভিও যদি আমি অ্যাভয়েড করতে চাই, সিটি স্ক্যানে যদি আমি কন্ট্রাস্ট সিটি দিয়ে দিই তাহলেই হবে। আচ্ছা, তাহলে আমি এগুলো করলাম। এরপরে অ্যাডিশনাল কিছু ইনভেস্টিগেশন লাইক কোলোনোস্কোপি, GI এন্ডোস্কোপি, ব্রেস্ট ম্যামোগ্রাফি বা আলট্রাসোনোগ্রাফি, এগুলো ডিপেন্ড করে যদি আমি কোনো সিমটম পাই যে আদার অর্গান গুলা, কারণ এগুলোও ম্যালিগনেন্সি থাকতে পারে, আমরা দেখে নিলাম। দেখে নিয়ে তার বেসলাইন স্ট্যাটাস দেখে নিয়ে আমরা তাকে ট্রিটমেন্ট প্ল্যান করছি। তো ট্রিটমেন্ট প্ল্যানে এই যে আমি এতগুলো টেস্ট করলাম, এগুলো দিয়ে আমি আসলে তার একটা স্টেজিং এর অ্যাজিউম করার চেষ্টা করছি, এবং যদি মনে করি এটা আর্লি স্টেজ ডিজিজ মানে স্টেজ 1-2, তাহলে আমরা তাকে স্টেজিং ল্যাপারোটমি দিব। আর যদি এটা 3-4 হয়ে যায় তাহলে এটা ডিবাল্কিং সার্জারিতে যাবে। তা আমি মনে করছি যে এটা আর্লি স্টেজ ডিজিজ আমি পেয়েছি, তাহলে আমি স্টেজিং ল্যাপারোটমি দিব। স্টেজিং ল্যাপারোটমিতে আমরা কি করি, TH BLSO উইথ কমপ্লিট সার্জিক্যাল স্টেজিং। আমরা কি করব, মিডলাইন ইনসিশন দিয়ে ঢুকবো, অ্যাসেটিক ফ্লুইড পেলে সেটাকে কালেক্ট করে ফেলবো, কালারটা খেয়াল করে, জেনারেলি হেমোরেজিক কালার থাকবে। তারপরে হচ্ছে যদি ফ্লুইড না থাকে আমরা 50-100 ml দিয়ে আমরা হচ্ছে অ্যাবডোমিনাল ওয়াশ দিয়ে সেটা নিব। ইন দ্য মিন টাইম আমরা হচ্ছে ইনটেক টিউমারটাকে ফ্রোজেনে দিয়ে দিব। ফ্রোজেনে দিয়ে আমি বাকি কাজ করব। কি কি করব, আমি টোটাল গাটটাকে এক্সপ্লোর করব, অ্যাবডোমিনাল ক্যাভিটিকে। কিভাবে, অ্যাকর্ডিং টু দ্য ফ্লো অফ পেরিটোনিয়াল ফ্লুইড। পেরিটোনিয়াল ফ্লুইডটা যেভাবে ফ্লো করে সেভাবে সিকাম, অ্যাসেন্ডিং কোলন, রাইট কোলিক ফ্লেক্সার সেখানে যাবতীয় স্ট্রাকচার, ট্রান্সভার্স কোলন, লেফট কোলিক ফ্লেক্সার সেখানে যাবতীয় স্ট্রাকচার সব, তারপর হচ্ছে ডিসেন্ডিং কোলন, তারপর হচ্ছে কয়েলস অফ ইন্টেস্টাইন, সব দেখে নিলাম। আমি কোথাও কোনো ম্যাটসের মতো পেলাম না, অ্যাডহেশন পেলাম না, হার্ডেনিং পেলাম না, কিছুই পেলাম না। তার মানে আমি কোথাও কোনো খালি চোখে কোথাও কোনো স্প্রেড দেখি নাই। তারপরে হচ্ছে আমি এবার সাসপিশাস এরিয়া থেকে স্যাম্পল নিব। সেটা কি, বডির ডিপেন্ডেন্ট এরিয়া, যখন শুয়ে থাকে, রাইট এন্ড লেফট আন্ডার সারফেস অফ ডায়াফ্রাম, রাইট এন্ড লেফট প্যারাকলিক কাটার এবং পাউচ অফ ডগলাস, এই জায়গাগুলো থেকে আমি স্ক্র্যাপিং নিয়ে নিব। তারপরে আমি কি করব, TH-BLSO করব। TH-BLSO করতে করতে আমার রোগীটার ফ্রোজেনের রেজাল্ট চলে আসবে। ফ্রোজেনের রেজাল্ট যখন বলে দিবে যে হ্যাঁ এটা ম্যালিগনেন্সি, এখন কিন্তু আমি টিস্যু ডায়াগনোসিস পেলাম। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোনো টিস্যু ডায়াগনোসিস করি না, আমি সবকিছু হচ্ছে ইনডিরেক্ট এভিডেন্সে আগাচ্ছিলাম যেটা ম্যালিগনেন্সি। যখন আমি টিস্যু ডায়াগনোসিস পেয়ে গেলাম তখন আমি আরো কিছু স্টেজিং এর জিনিস নিব। যেমন এখন আমি লিম্ফ নোডের দিকে তাকাবো, আমি পেলভিক লিম্ফোডেনেক্টমি করব, প্যারাওটিক যদি কোনো ইনলার্জ লিম্ফ নোড থাকে সেটাকে রিমুভ করব, ইনফ্রাকোলিকোমেন্টেক্টমি করব। এগুলো হচ্ছে সবগুলোকে আলাদা আলাদা করে রাখবো এবং একসাথে সবগুলোকে আমি হিস্টোপ্যাথোলজিতে পাঠাবো। হিস্টোপ্যাথোলজি কি বলবে, সে আগে টিউমারটাকে দেখবে, টিউমারটার কিরকম, কি ধরনের গ্রেডিং, কি ধরনের টিউমার, ওভারিয়ান ম্যালিগনেন্সি তো টাইপ আছে, এগুলো সব সে কনফার্ম করবে।
তারপরে সে আমি যে আলাদা আলাদা করে জিনিস দিলাম সেগুলো দেখবে, ফ্লুইডে কোনো আছে কিনা, ম্যালিগন্যান্সি এলোমেন্টামে আছে কিনা, লিম্ফ নোডে আছে কিনা, স্ক্র্যাপিং গুলো দিয়েছিলাম সেখানে কোথাও আছে কিনা। মানে কি, সে আমি যে চিন্তা করছি এটা আর্লি স্টেজ, আদৌ আর্লি স্টেজ কিনা সেটা সে রিকনফার্ম করবে। আমি যদি শুধু টিউমারে ম্যালিগন্যান্সি পাই আর কোথাও কোনো কিছু পেলাম না, তার মানে এটা ঠিক যে আমি আর্লি স্টেজে আছি, এটা এখনো স্প্রেড হয় নাই। আর যদি কোথাও পেয়ে যাই তাহলে ম্যাক্রোমেটাস্টেসিস হয়ে স্প্রেড হয়ে গেছে, স্টেজিং আপগ্রেড হয়ে গেল। এটাই কনফার্ম করলাম, এই জন্য এটাকে আমরা বলছি স্টেজিং ল্যাপারোটমি, কারণ সে স্টেজিংটাই কনফার্ম করছে। তারপরে কি করব? তারপরে আমাদের অ্যাডজুভেন্ট ট্রিটমেন্টের ব্যাপার আসে। কি করব? 3 সপ্তাহ পরে আমরা কাউকে কাউকে কেমোথেরাপি দিব, সবাইকে দিব না। কাদেরকে দিব না? স্টেজ 1A-B গ্রেড 1-2 এরা কোনো ফার্দার কেমোথেরাপি পাবে না, কারণ এরা কনফাইন ছিল শুধু একটা ওভারি বা 2টা ওভারি। যখন আমি ফেলে দিছি আর কোথাও কোনো কিছু নাই, লাগবে না, জাস্ট ফলো আপই যথেষ্ট। কিন্তু যদি আমি পাই যে সি হয়ে গেছে, বা আমি যে কোনো জায়গায় পজিটিভ পেয়ে গেলাম অ্যাসিডিক ফ্লুইড থেকে শুরু করে যে কোনো একটা কিছুতে, বা স্টেজ 2 ডিজিজ হয়ে গেছে, তাহলে অবশ্যই আমার অ্যাডজুভেন্ট কেমোথেরাপি লাগবে। সেটা আমরা অপারেশনের 3 সপ্তাহ পরে থেকে জেনারেলি শুরু করি। আফটার হিলিং অফ দ্য উন্ড সে স্টেজ তার কেমোথেরাপি 6 সাইকেল কেমোথেরাপি জেনারেলি তারা পায়, প্যাক্লিটেক্সিল বেসড কেমোথেরাপি তারা পায়, সিসপ্লাটিন কার্বোপ্লাটিন উইথ প্যাক্লিটেক্সিল, হ্যাঁ, প্লাটিনাম বেসড কেমোথেরাপি তাদেরকে দেওয়া হয়। কেমোথেরাপি পাওয়ার পরে তাদেরকে হচ্ছে আমরা ফলো আপে দিয়ে দিই। সে ফলো আপটা হচ্ছে 3 মান্থলি ফর 2 ইয়ার্স, 6 মান্থলি ফর নেক্সট 3 ইয়ার্স অ্যান্ড দেন ইয়ারলি ফর লাইফ লং। এটা হচ্ছে ওর আর্লি স্টেজের জন্য ট্রিটমেন্ট। যদি রোগীটা অ্যাডভান্স স্টেজ হয়, আমি দেখলাম যে অ্যাডহেশন হয়ে আছে, বার্কোস লিম্ফ নোড পজিটিভ, প্লুরাল ইনফিউশন আছে, আমরা এক্সট্রা পেলভিক একটা লাম্প যেটাকেও মেন্টাল কেক বলে এরকম পাচ্ছি, লিভার ফাংশন অলরেডি অ্যাবনর্মাল হয়ে গেছে, এরকম যখন আমি বুঝছি যে এটা হচ্ছে অলরেডি স্প্রেডিং, ডিবাল্কিং আমার হচ্ছে এইম, আমি যতটুকু পারি টিউমার বার্ডেনকে সরাবো। তাহলে এক্ষেত্রে আমরা মিডল্যান্ড দিয়ে খুলি, কিন্তু আমরা এখানে ট্রিটমেন্ট করি টিএইচ, বিএলএসও, টোটাল ওমেন্টেক্টমি, রিমুভাল অফ অল মেটাস্টেটিক ডিপোজিট। উই ওয়ান্ট টু রিমুভ অপটিমাম ডিবাল্কিং। যদিও আইডিয়ালি কি করা উচিত? কমপ্লিট ডিবাল্কিং করা। তো কমপ্লিট ডিবাল্কিং আসলে করতে পারি না, কারণ হচ্ছে কমপ্লিট ডিবাল্কিং করতে গেলে ইনজুরি হয়, অর্গান ইনজুরি হয়, তো আমরা তো অর্গান ইনজুরি করবো না। তা আমরা অপটিমাম ডিবাল্কিং 1 সেন্টিমিটারের উপরে যাবতীয় মেটাস্টেটিক ডিপোজিট আমরা রিমুভ করি। 1 সেন্টিমিটারের নিচে যদি দেখা গেছে এগুলো রিমুভ করতে গেলে রোগীর কমপ্লিকেশন বাড়ে, মরবিডিটি বাড়ে, ইনজুরি বাড়ে। তো সেটা অ্যাভয়েড করে অপটিমাম ডিবাল্কিং হিসেবে আমরা যতটুকু পারি কুড়ায় কাড়ায় নিয়ে চলে আসবো। টিএইচ, বিএলএসও, টোটাল ওমেন্টেক্টমি, কিছু কিছু জায়গায় অ্যাপেন্ডিসেক্টমি এন্ড রিমুভাল অফ অল মেটাস্টেটিক ডিপোজিট অ্যাজ ফার এজ পসিবল মোর দেন 1 সেন্টিমিটার ইন সাইজ, এটা আমরা করেছি। অবশ্যই অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট লাগবে, কারণ কিছু তো দিয়ে আসছে। কিন্তু ডিবাল্কিং আমাকে কি সুবিধাটা দিল? ডিবাল্কিং আমাকে সুবিধা দিল আমরা ম্যাক্সিমাম টিউমার বার্ডেন রিমুভ করতে পেরেছি। ডেড টিস্যু, নেক্রোটিক টিস্যু যেগুলো কেমোথেরাপিতে রেসপন্ড করবে না সেগুলোকে আমি ম্যাক্সিমাম রিমুভ করে ফেলেছি। লেফট ওভার যে টিস্যুগুলো, এগুলো অলমোস্ট মানে অ্যালাইভ টিস্যু, মাল্টিপ্লাইং টিস্যু, তারা ভেরি মাচ কেমোসেন্সিটিভ, আমি কেমোথেরাপি দিয়ে তাদেরকে ট্রিট করে ফেলতে পারবো। এই জন্য আমরা, এবং কেমোথেরাপির ডোজ কম লাগবে, ইফেক্টিভিটি বাড়বে, রোগীর আউটকাম বেটার হবে, এই হিসেবে আমরা তাকে ডিবাল্কিং সার্জারি করেছি। তারপর আমরা কেমোথেরাপিতে চলে গেছি। এই যে আমরা করেছি এটা হচ্ছে প্রাইমারি ডিবাল্কিং সার্জারি। কিন্তু কিছু কিছু রোগী থাকবে যারা হচ্ছে প্রচন্ড ডেবিলিটেটেড, তারা আনফিট ফর সার্জারি, বা আপনি চিন্তা করছেন যে আমি সার্জারি করে খুব ভালো রিমুভ করতে পারবো না, এতটাই অ্যাডহেরেন্ট হয়ে আছে, তখন এনএসিটি ইজ দ্য রোল। এখন আমি এনএসিটি যদি দিই, মানে কি আপফ্রন্ট ইউজ অফ কেমোথেরাপি 2 to 3 সাইকেল দিলাম, তারপরে তাকে আমি সার্জারি করলাম, ফলোড বাই আমি আর বাকি কেমোথেরাপিটা কমপ্লিট করলাম। তাহলে এই যে 2 কেমোথেরাপির মাঝখানে স্যান্ডউইচের মতো আমি ডিবাল্কিং সার্জারি করেছি, এটার নাম হচ্ছে ইন্টারভেল ডিবাল্কিং সার্জারি। আচ্ছা, এখানে তাহলে কি করতে হবে? এনএসিটি দেওয়ার আগে আপনাকে এখন কিন্তু টিস্যু ডায়াগনোসিস করতে হবে, কারণ কি কেমোথেরাপি দিব আমার তো আগে টিউমারের টাইপ জানতে হবে। তখন এই টিউমারের টাইপ জানার জন্য অ্যাপ্রোচ হচ্ছে কোর নিডল বায়োপসি। একসময় সেটা এফএনএসি ছিল, এখন আর এফএনএসি নাই। কোর নিডল বায়োপসি কিভাবে করব আমরা? আলট্রাসোনো গাইডেড বা সিটি গাইডেড কোর নিডল বায়োপসি, এবং এটা একটা স্টাউট নিডল যেটা প্রচন্ড সিকিউর, যেখান থেকে স্পিলেজ হবে না, যেখান থেকে স্প্রেড হবে না, কিন্তু আমি ডেফিনেটলি টিস্যু আনতে পারবো যেহেতু মাল্টিপল জায়গা থেকে আনা হয়।
এবং এটা আমাকে অনেক ভালো রেজাল্ট দেয়, প্রচন্ড সেন্সিটিভ অ্যান্ড স্পেসিফিক, হাইয়েস্ট রিপ্রোডিউসিং সে, মানে অনেক ভালো আমাকে রেজাল্টটা দিতে পারে, মিসটিস এগুলো অনেক কম হয়। তাহলে আমি কোর্নিডাল বায়োপসি করলাম, আমি টিস্যু ডায়াগনোসিস করলাম, তারপরে আমি সেই হিসেবে তার কেমোথেরাপি ঠিক করলাম, 2 থেকে 3 সাইকেল আগে দিলাম, আর সার্জারি করে বাকিটা করলাম, তারপরে ফলো আপে দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে ইন্টারভেল ডিবাল্কিং। এখন এর মধ্যে যখন আমি ফলো আপ করতে গেছি, সেখানে আমরা বললাম যে 3 মান্থলি 2 ইয়ার্স অ্যান্ড দেন 6 মান্থলি ফর নেক্সট ইয়ার্স, এর মধ্যে কখন রিকারেন্স বেশি হয়? ইউজুয়ালি প্রথম 2 বছরের মধ্যে রিকারেন্স হওয়ার চান্স বেশি। তো প্রথম 2 বছরের মধ্যে যদি রিকারেন্স হয়, সেক্ষেত্রে আমরা আবার একটু দেখি যে তাকে ট্রিটমেন্ট কি দিব। তাকে হয় আমরা সার্জারি করব অথবা কেমোথেরাপি দিব। রোগী যদি ফিট থাকে, রোগীর যদি একটা সেন্ট্রাল রিকারেন্স হয়, আপনি যদি কনফিডেন্ট এনাফ থাকেন যে হ্যাঁ এটা আমি রিমুভ করে আনতে পারবো, তাহলে তাকে সার্জারি করা হয়। এই যে সার্জারিটা করলাম আফটার রিকারেন্স, এটাকে আমরা বলছি হচ্ছে সেকেন্ডারি ডিবাল্কিং সার্জারি বা সেকেন্ডারি সাইটোরিডাকটিভ সার্জারি। ঠিক আছে, তাহলে সাইটোরিডাকটিভ সার্জারি আপনারা 3 রকম পাবেন, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে ইন্টারভেল, আর একটা হচ্ছে সেকেন্ডারি। আর যদি মনে করেন যে না আমি সার্জারি করবো না, কেমোথেরাপিতে যাব, তাহলে সেটা হচ্ছে কেমোথেরাপি দিয়ে তাকে ট্রিট করা হবে। এবং ওই কেমোথেরাপিটা জেনারেলি আবার আমরা প্যাক্লিটেক্সিল প্লাটিনাম বেসড কেমোথেরাপি দিব। কিন্তু যদি খুব আর্লি রিকারেন্স হয়ে যায়, যে 6 মাসের মধ্যে রিকারেন্স বা কখনোই ডিজিজ ফ্রি হলো না, তখন আমরা হচ্ছে অল্টারনেট কেমোথেরাপি বা নিউয়ার কেমোথেরাপি এগুলোতে চলে যাব। যদি 1 বছরের পরে তার রিকারেন্স হয়, ওখানে আমরা প্লাটিনাম বেসড কেমোথেরাপি আবার তাকে রিপিট করি। এই হচ্ছে ওভারঅল ওভারিয়ান টিউমার। কারো কোনো প্রশ্ন আছে? 2 জন আছেন, যদিও শুরুর দিকে শুনেন নাই, যতটুকু শুনেছেন ওর মধ্যে কোনো প্রশ্ন আছে? নিউ অ্যাডজুভেন্ট কেমো দেওয়ার কতদিন পরে আসলে সার্জারি করব, আর নেক্সট কেমো প্ল্যানটা সার্জারি ডিবাল্কিং মানে হচ্ছে ইন্টারভাল যে সাইটোডিডাকটিভ সার্জারি করার কতদিন পরে আবার নেক্সট কেমো শুরু করব? জেনারেলি হচ্ছে কেমো দেওয়ার পরে প্রথম 2 থেকে 3 সাইকেল কেমো দেওয়ার পরে, যখনই তার হচ্ছে সিমটম গুলো একটু ভালো হয়ে যাবে, এবং ওর 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 যেটা হয়, যেমন অ্যাসাইটিস থাকলে সেটা শুকায়, ওর ইমিউনোলজিক্যাল একটু বুস্ট আপ হয়, সে খেতে পারে, এবং টিউমারের সাইজটাও কিছুটা ছোট হয়। আমি যখন মনে করবো যে হ্যাঁ এখন আমি রিসেক্টেবল করতে পারবো, তখন তার মধ্যে একটু প্যারামিটার ঠিক করতে হবে, কারণ কেমোথেরাপি দিলে ওভারঅল তার সিবিসির প্যারামিটার গুলো কিন্তু খারাপ থাকে, তো আমার ওগুলোকে কিন্তু একটু ঠিক করার টাইম দিতে হয়। তা আমরা তো কেমোথেরাপি দেওয়ার হয়তো 2 to 3 উইকস, তারপরে সার্জারি, কিন্তু এটা ওভাবে বলা যাবে না, এটা ইন্ডিভিজুয়ালাইজড অ্যাপ্রোচ, সেজন্য ওইভাবে কথা নেয় কতদিন। কিন্তু সার্জারির পরে কেমোথেরাপি শুরু করতে হলে সেখানে মিনিমাম 3 সপ্তাহ লাগে ফর দ্য হিলিং অফ দ্য উন্ড হিলিং, কারণ আপনি মিডলাইন ইনসেশন দিয়ে খুলেন, সেটা হিল হতে সময় লাগে, 2 থেকে 3 সপ্তাহ সময় যায় এই হিলিং এর পরে আবার কেমোথেরাপি শুরু। কিন্তু কেমোথেরাপির পরে সার্জারিটা কখন করবে, এটা হচ্ছে ওর ফিটনেস এর উপরে, ওর ওভারঅল তার সিবিসি কাউন্ট, তার আদার অর্গান ফিটনেস, মানে সে সার্জারির ফিটনেসটা কতটুকু নিতে পারলো, তখনই সেটা প্ল্যান করা হয় আর কি। ওইটা ওইভাবে নাই, কিন্তু সার্জারির পরে কেমোথেরাপি শুরু করতে 3 সপ্তাহের মতো সময় লাগেই, আদারওয়াইজ সে কেমোথেরাপির লোডটা নিতে পারে না। বুঝাতে পারছি? হ্যাঁ আপু, আর ওই যে আরএমআই ইন্ডেক্স সম্পর্কে একটু বলেন। আরএমআই ইন্ডেক্সটা মেইনলি লাগে হচ্ছে পোস্ট মেনোপোজাল ওভারিয়ান সিস্ট, এদের জন্য লাগে। পোস্ট মেনোপোজাল ওভারিয়ান সিস্ট যাদের, যেখানে আমরা উই আর ইন ডাউট যে এই রোগীটার আদৌ এটা ম্যালিগনেন্সি না বিনাইন, কি করব, সেখানে আমাদের স্কোরিংটা খুব লাগে। যেখানে আমরা অবভিয়াসলি বুঝেই যাচ্ছি যে এটা ক্লিনিক্যালি ম্যালিগনেন্ট, সেখানে আরএমআই স্কোরিং খুব বেশি না। কিন্তু ওভারিয়ান সিস্ট, এটা আমি টাইপ বুঝতে পারছি না বিনাইন না ম্যালিগনেন্ট, তখন আরএমআই আমাকে হেল্প করে। এবং এটা পোস্ট মেনোপোজাল অনেক বেশি রিপ্রোডিউসিং, কারণ পোস্ট মেনোপোজাল অলরেডি তারা স্কোর 3 পায়, মেনোপোজের জন্য 3। তারপরে হচ্ছে C125 লেভেলটা কত, তারপরে হচ্ছে আল্ট্রাসনিক পিকচার, সেখানে বাইলেটারাল, তারপর হচ্ছে মাল্টিফোকাল, তারপরে হচ্ছে আপনার অ্যাসাইটিস, এগুলো দিয়ে তাদের মার্কিং আসে। তো ওই মার্কিং দিয়ে আপনি যদি আরএমআই স্কোরিং 200 বা 250, এক এক বইয়ে 200 বলে, এক এক বইয়ে 250 বলে, এর নিচে যদি থাকে, তাহলে আমরা বলি যে হ্যাঁ রিলেটিভলি বেটার, বিনাইন। আর যদি হচ্ছে 200 বা 250 উপরে চলে যায়, তাহলে ম্যালিগনেন্সির চান্স আছে। এবং তখন তাকে আমরা ফার্দার আবার ইভালুয়েট করি। ফার্দার ইভালুয়েট করে যদি তার হচ্ছে সিটি স্ক্যান করে সেখানে যদি কোনো সাসপিশিয়াস কোনো ফাইন্ডিংস পাই, অবশ্যই অনকোলজির কাছে রেফার করা হয়, অনকোলজি তাকে ডিল করবে। আর যদি হচ্ছে তার 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 কোনো সাজেস্টিভ আমি ওরকম
ফাইন্ডিংস কিছু পাই নাই, কিন্তু স্কোর তার বেশি, ও অবশ্যই টিএইচ বিএলএসও হবে। উইথ স্টেজিংটা আমিই করবো, মানে অনকোলজির হেল্প লাগবে না। কিন্তু যদি সিটি স্ক্যানও সাসপিশিয়াস হয়ে যায় তখন অনকোলজি সহ মিলে ওর স্টেজিং হবে। আর যে রোগীটার 250-র নিচে বা 200-র নিচে, সেখানে এবার ইন্ডিভিজুয়ালাইজড অ্যাপ্রোচ, কোনো সিমটম নাই, কিচ্ছু নাই, সিম্পল সিস্ট 5 সেন্টিমিটার পর্যন্ত আমরা তাকে অ্যালাউ করি। যদি এর চেয়ে বড় হয়ে যায় বা সিমটম আসে বা পেইন আসে বা আগের চেয়ে বড় হচ্ছে, তখন আমরা তাকে টিএইচবিএলএস এর অপশন বলি। বুঝাতে পারছি? আরএমআই স্কোর দিয়ে এটা মেইনলি আমরা পোস্ট মেনোপজালের জন্য বেশি অ্যাপ্লাই করে থাকি। ঠিক আছে? আপু যে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের জন্য একটা আইও টেস্ট স্কোরিং করি না, ওইটা যদি একটু বলতে। আয়োটা, ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ টিউমার অ্যাসোসিয়েশন, ওভারিয়ান টিউমার অ্যাসোসিয়েশন। তো ওইটাতে হচ্ছে ওই যে বি রুল আর এম রুল, এটা দিয়ে আমরা দেখি, মানে আল্ট্রাসাউন্ড করে আমরা কতটা ম্যালিগনেন্সির পিকচার কি পাচ্ছি বা বিনাইনের পিকচার কি পাচ্ছি, সেটা দিয়ে ডিসিশন আসে। যেমন ওই যে ম্যালিগনেন্সির পিকচার যদি হচ্ছে বাইলেটারাল ডিস্ট্রিবিউশন, মাল্টিফোকাল, মিক্সড কনসিস্টেন্সি, ইরেগুলার আউটলাইন, অ্যাসাইটিস আছে, এগুলো হচ্ছে বি রুল। এম রুলে চলে যায়। বি রুলে হচ্ছে সিঙ্গেল সিম্পল সিস্টিক একটা পাচ্ছি, ইউনিলেটারাল কোনো অ্যাসাইটিস নাই, এবং ইউনিফোকাল সেপ্টা থাকলেও ভেরি থিন সেপ্টা, রেগুলার আউটলাইন, এগুলো হচ্ছে বিনাইন পিকচার। তো ওখানে আমরা বি রুল আর এম রুলটাই মেনলি দেখে থাকি, মানে আল্ট্রাসাউন্ড দিয়ে ডিটেকশন। কিন্তু সেখানে আমাদের ওই যে C125 কত বা আর কি, সেগুলো খুব একটা আমাদের এখানে জরুরি না। আমরা টোটালি লিশনটাকে নিয়ে তাকে ক্লাসিফাই করার চেষ্টা করি, যেটা বিনাইন না ম্যালিগনেন্ট। ঠিক আছে? আপু যে জার্ম সেল টিউমারের ক্ষেত্রে যেটা হচ্ছে মানে অ্যাডোলেসেন্টের এজের গার্লদের হবে, ওটাতে যেটাতে আমরা ওখানে তো আসলে আমরা অনেক দূর পর্যন্ত হচ্ছে সার্জিক্যাল প্রসিডিউর অ্যালাউ করি, হ্যাঁ। তো ওই ক্ষেত্রে যে পেশেন্টটাকে আমি ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি দিচ্ছি, তারপরে ধরেন স্টেজ 3 হলে সেখানেও তো আমরা সার্জারি করতেছি, তারপরে কেমোতে যাচ্ছি। তো কেমো দিলে তো তার ওভারিয়ান রিজার্ভ কমবে, সেই ক্ষেত্রে ওই পেশেন্টকে কি আগে থেকে ক্রায়ো প্রিজার্ভেশন বা ওরকম কিছু করতে হবে? আচ্ছা, এটা আপনি যখন হচ্ছে ইয়ে দিচ্ছেন, প্রথম কথা হচ্ছে আমরা তাকে হচ্ছে স্টেজ 3, ইভেন স্টেজ 4 পর্যন্ত আমরা তাকে ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি, মানে ইউটেরাস কোনোভাবেই ফেলবো না, এরকম একটা অপশন দিচ্ছি। আর হচ্ছে যখন একটা ওভার ইনভলভ, একটা ফেলছি বাকিটা ভালো রাখছি, যখন দুইটা ইনভলভ দুইটাই ফেলে দিচ্ছি, তখন কিন্তু আমরা শুধু ইউটেরাসটা রাখছি। তাহলে এক এক স্টেজে অ্যাপ্রোচ কিন্তু এক এক রকম। যে রোগীটার হচ্ছে আপনি শুধু একটা ওভারই ফেলেছেন, মানে স্টেজ 1A, বি হয় নাই, একটা ওভারই আমি প্রিজার্ভ করতে পেরেছি, ওটাকে আমি কিচ্ছু করবো না, ইভেন আমি বায়োপসিও করবো না, ওইভাবেই রেখে চলে আসবো। কিন্তু বাকি কমপ্লিট সার্জিক্যাল স্টেজিংটা তার হবে। করার পরে ওই ওভারির জন্য আমি কিছু করবো না। এখন তাকে আমি কেমোথেরাপি দিচ্ছি, বেব থেরাপি, এটা জেনারেলি 4 সাইকেল পর্যন্ত দেওয়া হয় যাদের জার্ম সেল টিউমার। তো ওই 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 সময়টাতে তো সে প্রেগনেন্ট হবে না, ওই সময়টাই তো তাকে সে তো ভেরি ইয়াঙ্গার, তাকে সে তো এমনি প্রেগনেন্ট হবে না। কেমোথেরাপি ওভারিয়ান ফলিকলকে ডিস্ট্রয় করে, নট লাইক দ্যাট। সে হচ্ছে ওভারিয়ান ফাংশনটাকে ওই সময়টাই সাপ্রেস করে দেয়, ওভারিয়ান ফাংশনকে ওই সময় সাপ্রেস করে দেয়। তো ওই জন্য আমি তো এখন তাকে এমনিও প্রেগনেন্সিও দিচ্ছি না বা প্রেগনেন্সি চাচ্ছিও না, তো সেই জন্য ওইটা কোনো অসুবিধা হবে না। বলা থাকে যে কেমোথেরাপির 1-2 বছরের মধ্যে, মানে সে কি ধরনের কেমোথেরাপি নিল ওইটার উপরে নির্ভর করে, যে 1 বছর হয়তো সে কনসিভ করবে না, একটু গ্যাপ দিবে, তারপরে সে বাচ্চা নিবে, ওই সময় কেমোথেরাপির ইফেক্ট চলে যায়। কেমোথেরাপি ডিরেক্টলি ডিস্ট্রয় করে না। আর আমি কিন্তু রেডিওথেরাপি দিব না। কে বেশি ডিস্ট্রয় করছে? ডিস্ট্রয় করে রেডিওথেরাপি। তো সেই জন্য সিএসআরভিক্সে যাদেরকে আমরা ওভারি রাখি, তাদের কিন্তু ওভারিকে ট্রান্সপজিশন করি, আবার তুলে নিই রেডিওথেরাপির ফিল্ড থেকে। আর কেমোথেরাপির বেলায় আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ওভারিকে আরো সাপ্রেস করে দেয়। সেজন্য বলা হয় যে একটু জিএনআরএইচ দিয়ে, কনস্ট্যান্ট জিএনআরএইচ দিয়ে ওভারিয়ান অ্যাক্টিভিটি যদি আমি সাপ্রেস করে দিয়ে রাখতে পারি, তাহলে ওই অ্যাক্টিভ ফলিকল গুলোকে সে খুঁজে পাবে না এবং ড্যামেজ করতে পারবে না। কিন্তু ওভাবে আমরা, মানে কেমোথেরাপি আমাকে অনেক বেশি ডিস্ট্রয় করে না। যদি মনে করি আমি সেভ করব, সেটা হচ্ছে আমি তাকে সাপ্রেসিভ থেরাপি দিয়ে ওভারিয়ান ফাংশনটাকে বন্ধ করে রেখে দিব। ডিভাইডিং সেল না হলে কেমোথেরাপি গিয়ে কাজ করবে না, ওইভাবে আমরা প্রোটেকশন দিব, সেখানে ক্রায়ো প্রিজার্ভেশনের দরকার পড়ে না। এগুলোর কথা আসে যখন হচ্ছে আপনি দুইটা ওভারি ফেলে দিবেন, কিন্তু কিছু ওভারিয়ান টিস্যু আছে ভালো, পুরাটা এখনো সে মানে টিউমার হয়েছে, আমি ওভারি ফেলবো, কিন্তু সেখানে কিছু ওভারিয়ান টিস্যু ভালো।
আমি ওই জায়গাটার বেনিফিট নিয়ে সেখান থেকে আমি ওই টিস্যুটা রেখে দিলাম, তার ক্রায়ো প্রিজার্ভেশন করলাম, ভালো জিনিসটা রাখলাম। এটা হচ্ছে সেভাবে। কেমোথেরাপি থেকে প্রিজার্ভ করার জন্য ক্রায়ো প্রিজার্ভেশন করতে হবে, ঘটনাটা ওরকম না, বরং ওখানে আবার কিছু মেডিকেশন দিয়ে আমরা তাকে সাপ্রেস করে রাখি। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ আপু, বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন? আপু আমার একটা প্রশ্ন ছিল। বলেন। বলছি যে জার্ম টিউমারের ক্ষেত্রে তো আমরা 4 সাইকেল কেমো দিব, 5 সাইকেল না তো? না না, 3 4 to 4। সাইকেল। এখন যদি আমি কেমো দেওয়ার পরে যদি যখন এআরটি নিয়ে যদি কনসেপ্ট করে, তারপরে যদি ডেফিনিটিভ ট্রিটমেন্ট সে না নিতে চায়, তাহলে কি নেওয়া কি ম্যান্ডেটরি? ডেফিনিটিভ জিনিসটা হচ্ছে কি, আপনি দেখেন, আপনি এগুলোরও কিন্তু স্টেজিং এর ব্যাপার আছে। আপনি রোগীটার স্টেজ 1 এ ছিল, আপনি ওই টিউমারটা কিন্তু ফেলে দিয়েছেন, টিউমারটা রাখেন নাই কিন্তু। ওইটা ওই ওই ওভারি কিন্তু ফেলা আছে, হচ্ছে ভালো ওভারিটা। তারপরে আপনি কমপ্লিট সার্জিক্যাল স্টেজিং করেছেন এবং সেখানে তাকে কেমোথেরাপি দিয়েছেন। কেমোথেরাপি জার্ম সেল টিউমারের জন্য ভেরি মাচ সেন্সিটিভ। এটা খুবই ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে। এই জন্য আমরা স্প্রেডিং গুলাকে মানে স্টেরাইল করতে পারবো হিসেবে কেমোথেরাপি ট্রিটমেন্ট হিসেবে আমরা এখানে কিন্তু ওর ক্যান্সার ট্রিটমেন্টকে হেলাফেলা করি নাই। এটা আগে আপনাকে বুঝতে হবে। আমি ওর যে ফার্টিলিটি প্রিজার্ভিং অপশন দিয়েছি, সেখানে আমি ক্যান্সার ট্রিটমেন্টকে কখনোই সেকেন্ডারি আনি না, এটা প্রাইমারি হিসেবে সে ট্রিটমেন্ট পেয়েছে ওকে, কারণ ওটা কেমোসেন্সিটিভ এতটাই বলেই আমরা এই বেনিফিটটা নিতে পারি। জার্ম সেল টিউমার এটা কিন্তু এপিথেলিয়াল আমি দিই নাই তাকে, এপিথেলিয়াল আমি 1A গ্রেড 1-2 ছাড়া দিই নাই, কিন্তু কিন্তু একে আমি দিতে পারছি কারণ টিউমারটাও ওরকম। আমি 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 তাকে কেমোথেরাপি দিয়ে রিকভারি ভালো করতে পারবো, সেই জন্যই আমি দিয়েছি, এটা বুঝতে হবে। যেহেতু আমি এই অপশনটা নিতে পেরেছি, সেজন্য আমি তাকে এমন হবে না যে তাকে আমার ম্যান্ডেটরি সব খুলে আফটার ডেলিভারি সে পুরোটা নিয়ে আসবে। কারণ কোন মেয়েটাকে দিচ্ছেন আপনি বুঝে নেন, এটা হচ্ছে 16-17 বছরের একটা মেয়ে, মেয়েটার হয়তো এখনো বিয়েও হয় নাই, সেই রোগীটাকে দিয়েছেন আপনি। তো ওইটা তো আমি তাকে ট্রিটমেন্ট দিয়েছি, সে তার বিয়ে হবে, তার বাচ্চা হবে। শি শুড বি আন্ডার মনিটরিং, কারণ ম্যালিগন্যান্সি রোগীগুলোকে কিন্তু আমরা লাইফ লং ফলো আপ দিচ্ছি, ওদেরকে আমরা ছাড়ি না। 5 বছর পর্যন্ত ক্লোজ, তারপরে লাইফ লং। সেখানে যদি কোনো রকমের প্রবলেম পাচ্ছি বা কোনো রিকারেন্সের, সেখানে আমার ডিসিশন আসবে। কিন্তু এটা এরকম না যে সে বাচ্চা ইয়ে করে ফেললো, তারপর যেটা আমরা এন্ডোমেট্রিয়াল ক্যান্সারে বলি ডেফিনিটিভ ট্রিটমেন্টে সে চলে যাবে, কারণ ওটা একদম ইউটেরাসেই তার ক্যান্সার ছিল। সে ডেলিভারি হওয়ার পর পর সে হচ্ছে ডেফিনিটিভ ট্রিটমেন্টে চলে যাবে। বাট ওভারিয়ান ক্যান্সারের বেলায় যেখানে আমি ট্রিটমেন্ট তাকে দিয়েছি অ্যান্ড শি ওয়াজ ইন গুড কন্ডিশন, এবং সেখানে 5 বছর সে ভালো ছিল, সে বাচ্চা বিয়ে হয়েছে, বাচ্চা নিয়েছে, and there is no other abnormality, ম্যান্ডেটরি না যে তাকে আমার 2টো ওভারি ফেলে দিতে হবে, সব করে দিতে হবে, কিন্তু কোনো ঝামেলা সাথে সাথে করে দিবে। কথাটা এরকম, বুঝাতে পারছি কি? জি, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে আসেন এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটাও আমাদের এরকমই একটা প্রোফাইল, যেখানে হচ্ছে রোগীটার লেস প্যারিটি নালি প্যারিটি, সেটাও একটা পোস্ট মেনোপোজাল রোগী, মানে এলডারলি রোগীদের হয়। এবং সেখানে আমরা তাকে পেয়েছি হচ্ছে তার হচ্ছে পোস্ট মেনোপোজাল ব্লিডিং। পোস্ট মেনোপোজাল ব্লিডিংটা কিরকম, একটা অল্টার্ড ব্লাড 1 to 2 টাইমস তার হয়েছে, স্পটিং এর মতো হতে পারে, অথবা মডারেট ইন অ্যামাউন্ট ব্লিডিং তার হতে পারে, যেখানে তার কোনো ব্লিডিং টিডিং হচ্ছিল না। এবং এই রোগীটাই আপনি দেখলেন যে তার একটা ফার্দার কোয়ারিতে তার ডিসচার্জের কথা বলতে পারে, এটা হচ্ছে একটা ওয়াটারি ডিসচার্জ, ফাউল স্মেলিং হতেও পারে, নাও হতে পারে, এক্সেসিভ ওয়াটারি ডিসচার্জ এরকম তারা বলে। এই কমপ্লেন গুলো নিয়ে তারা মেনলি আসে। রোগীর প্রোফাইল যদি দেখেন, দেখবেন রোগীটা বাচ্চা কম বা ইনফার্টিলিটি, পিসিও ছিল রিপ্রোডাক্টিভ পিরিয়ডে, মোটা সোটা একটা রোগী, মেডিকেল ডিসঅর্ডার হিসেবে ডায়াবেটিস থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে, এরকমের একটা রোগী। তার মানে কি, এগুলো সব বুঝাই দিচ্ছে তার শরীরে ইস্ট্রোজেনিক এনভায়রনমেন্ট। ইস্ট্রোজেনিক এনভায়রনমেন্ট যখন থাকে, এন্ডোমেট্রিয়াল প্রলিফারেশন বেশি হয়, সেটাই অ্যাবনর্মাল প্রলিফারেশন করে ম্যালিগন্যান্সির দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এই প্রোফাইলটা, তাছাড়া কি হতে পারে, এইচআরটি থাকতে পারে, আনঅপোজড ইস্ট্রোজেন নেয়ার হিস্ট্রি থাকতে পারে, ট্যামোক্সিফেন নেয়ার হিস্ট্রি থাকতে পারে, এবং তাদেরই থাকে, কারণ যাদের ইউটেরাইন ম্যালিগন্যান্সি তাদেরই ব্রেস্টের ম্যালিগন্যান্সি হওয়ার চান্স বেশি, কোলন, ওভারিয়ান, এগুলো হওয়ার চান্স বেশি থাকে। তাহলে ওই ওই মনিটরিং এ দেখলেন যে তার হিস্ট্রিতে ট্যামোক্সিফেন আছে, তাহলে সেটাও তার একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। এইভাবে কম্বিনেশন পারমুটেশন করে করে আপনি কিছু রিস্ক ফ্যাক্টর তার পাবেন। এছাড়া আর কি পাবেন, তার ওভারঅল প্রোফাইলে তার বাচ্চা কম, সেটা তো আমরা বলেছি। মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে তার
আর্লি মেনার্কি, লেট মেনোপজ এটা থাকতে পারে, যেমন অনেকদিন ধরে তার এন্ডোমেট্রিয়ামটা হরমোনের এক্সপোজারে ছিল, এরকম থাকতে পারে। এরপরে আমরা যখন এক্সামিনেশনে যাব, ওবেসিটি থাকতে পারে, তার হাইপারটেনশন থাকতে পারে, ডায়াবেটিস তো পেয়েছি, লিম্ফ নোড সব দেখবো। এরপরে আমরা অ্যাবডোমিনালি গিয়ে খুব একটা প্রবলেম পাবো না, কিন্তু স্প্রেডিং নেচার যদি হয় সেখানে অর্গানোমেগালি অ্যাসাইটিস পেতে পারি। এছাড়া ইউটেরাসটা নর্মাল সাইজ, ইউটেরাস এনলার্জ, ইউটেরাস এট্রোফিট যে কোনোটাই পেতে পারি। কনসিস্টেন্সি যে কোনো রকম হতে পারে, যে কোনোটা দিয়েই দাঁড়াতে পারবেন। তাহলে এটা কিন্তু রেক্টোভাজাইনাল এক্সামিনেশন হবে, প্যারামেট্রিয়াম ফ্রি কিনা, তারপর হচ্ছে রেক্টাল মিউকোজা ফ্রি কিনা, এগুলো সব আমরা দেখে নিলাম। দেখে আমি ফাইনালি বলছি যে কেস অফ পোস্টমেনোপজাল ব্লিডিং মে বি ডিউ টু এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। সাথে সাথে বলবে কেন বলেছো। এবারে আপনি আবার আসেন যে এই বয়সটা, সেখানে এসে পোস্টমেনোপজাল ব্লিডিং দো ইট ইজ নট কমন, কিন্তু আমার পেশেন্টের কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যে শি ইজ ওবেস, শি ইজ সাফারিং ফ্রম ডায়াবেটিস মেলাইটাস, রিগার্ডিং হার রিপ্রোডাক্টিভ পিরিয়ড সেখানে তার লেস প্যারিটি আছে, তার এই ধরনের কিছু হিস্ট্রি আছে, তো যেগুলো অ্যাক্ট এজ এ রিস্ক ফ্যাক্টর ফর দ্য ডেভেলপমেন্ট অফ এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। আমি রিগার্ডিং হার এক্সামিনেশন সেরকম অবভিয়াস কোনো অ্যাবনর্মালিটি পাই নাই অ্যাজ ওয়েল তার জিনিস, কিন্তু যেহেতু তার রিস্ক ফ্যাক্টর আছে and it is her presenting symptom, so she must be evaluated regarding keeping in mind that it may be a case of endometrial cancer. এটাকে আমি ধরে নিয়েই আগাবো, আমি এটা নিয়েই আগাতে চাই। বলতে পারেন এটা তো কমন না, তারপরেও কেন? বিকজ ইট ইজ ডেঞ্জারাস, 10% কেসে এটা হয়, কিন্তু ইট শুড বি ইভালুয়েটেড ইন অল কেসেস অফ পোস্টমেনোপজাল ব্লিডিং, এই জন্য আমি এই ডায়াগনোসিসটা দিয়েছি। তাহলে হোয়াট আর দ্য মোস্ট কমন কজ? হচ্ছে অ্যাট্রোফিক এন্ডোমেট্রাইটিস। এছাড়া আর কি হতে পারে? এন্ডোমেট্রিয়াল পলিপ হতে পারে, ফাইব্রয়েডের আলসারেশন দিয়ে ব্লিডিং হতে পারে, তার হয়তো আগে থেকে ফাইব্রয়েড ছিল সেটা আলসারেটেড হয়েছে। হিস্টোপ্যাথোলজিক্যাল কিছু কন্ডিশন যেমন এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া সেটা তো হতে পারে। আচ্ছা, তো এখন তুমি এই যে জিনিসটা বললা, তাহলে এই জিনিসটাতে তুমি এবার ডায়াগনোসিস কি করে কনফার্ম করবা তোমার রোগীটার? এটা তো লেস ইনসিডেন্স। আমি কনফার্ম করার জন্য রোগীটাকে একটা টিবিএস করবো। টিবিএস কেন? টার্গেট অর্গান নিয়ারার টু প্রো বেটার ইভালুয়েশন আমরা করতে পারবো। আমরা এন্ডোমেট্রিয়াল থিকনেসটা দেখতে চাই। এন্ডোমেট্রিয়াল থিকনেস যদি হচ্ছে 4 মিলিমিটারের নিচে হয় তাহলে হচ্ছে ভালো, 4 মিলিমিটার উপরে হলে সাসপেক্টেড। এছাড়া আউটলাইন, ইরেগুলার আউটলাইন, এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিতে কালেকশন, আমরা অ্যাডনেক সাথে দেখতে পারি কোনো হরমোন প্রডিউসিং ওভারিয়ান টিউমার আছে কিনা, সেগুলোও আমরা দেখবো। সবকিছু আমরা দেখলাম টিবিএস এ দেখে যদি আমার এন্ডোমেট্রিয়াল থিকনেস বেশি থাকে, অবশ্যই আমি তখন এন্ডোমেট্রিয়াল বায়োপসি করবো অ্যাজ পেশেন্ট ইজ অ্যাডমিটেড পেশেন্ট বলে বায়োপসি। যদি এটা আউটডোর থাকতো আমরা এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং করতাম, বাই পিপেলি, ভ্যাব্রা, এগুলো যে কোনো একটা দিয়ে আমরা এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং করতাম। তো বায়োপসিতে আমরা কিভাবে করছি? বাই ডিএনসি করে এন্ডোমেট্রিয়ামটাকে আমরা দেখবো। এখন এছাড়া আর কি অপশন থাকতে পারে? হিস্টেরোস্কোপি করে আমরা ডায়াগনস্টিক হিস্টেরোস্কোপি করবো। ডায়াগনস্টিক হিস্টেরোস্কোপি করে আমরা টোটাল এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিটা দেখে সেখানে সবচেয়ে খারাপ যে জায়গাটা, সেখান থেকে আমরা এন্ডোমেট্রিয়াল টিস্যু নিয়ে এসে ফার্দার বায়োপসি করবো, কি দেখতে যাচ্ছি ক্যান্সার কিনা। তো আমাকে যখন এই টিস্যু ডায়াগনোসিস ক্যান্সার বলে দিবে, তখন আমি তার ফার্দার ইভালুয়েশনের ট্রিটমেন্ট প্ল্যানের জন্য আর কিছু টেস্ট করবো। এছাড়া আর কোনো টেস্ট কি আমাকে ধারণা দিতে পারে যে এটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হতে পারে? এন্ডোমেট্রিয়াল বায়োপসি ছাড়া প্যাপসিসমিয়ার কি করবে? প্যাপসিসমিয়ারে আমার কোনো এন্ডোমেট্রিয়াল সেল থাকার কথা না নর্মালি। যদি কোনো এন্ডোমেট্রিয়াল সেল আমি পেয়ে যাই এবং সেটা যদি নর্মাল হয়, 6% কেস এটা ক্যান্সার হতে পারে। আর যদি সেটা অ্যাবনর্মাল এন্ডোমেট্রিয়াল সেল হয় তাহলে এটা হচ্ছে অ্যারাউন্ড 12 to 25% কেস, এটা হচ্ছে 12% কেস, এটা হচ্ছে আপনার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হতে পারে। তাহলে প্যাপসিসমিয়ারও কিন্তু আমাকে, মিনিমাম প্যাপসিসমিয়ারও আমাকে ধারণা দিতে পারে। এরপরে আপনি কি করবেন? আমি যেহেতু এন্ডোমেট্রিয়াল ক্যান্সার পেয়েছি, এবার তাকে আমি একটা হায়ার ইনভেস্টিগেশন ইন দা ফর্ম অফ, আমি তাকে এমআরআই দিব, কারণ সফট টিস্যু রিজলিউশন এমআরআই ভালো পারে, যেহেতু এটা একটা সফট টিস্যু গ্রোথ। তাহলে টিউমারটার সাইজ কতটুকু, মায়োমেট্রিয়ামের কতটুকু ইনভেড করেছে, সার্ভাইকাল এক্সটেনশন আছে কিনা, সারাউন্ডিং ইনফিলট্রেশন হয়েছে কিনা, লিভ নোডকে ইনভলভ করেছে কিনা, এই সব কিছু এমআরআই আমাকে ভালো দিতে পারবে। কখন আমরা সিটি স্ক্যান করি? যদি কোনো ডিস্টেন্ট মেটাস্টেসিস চিন্তা করি, ডিস্টেন্ট স্প্রেড, যেমন হচ্ছে অ্যাবনর্মাল লিভার ফাংশন, অ্যাসাইটিস, এগুলো হয়ে গেছে, তখন আমাদেরকে সিটি স্ক্যান করতে হয়, আদারওয়াইজ আমরা এমআরআই করি। তাহলে আমি সবকিছু করে কি জানতে চাচ্ছি? আমি আসলে একটা স্টেজিং কতটা খারাপ হতে পারে এটা অ্যাজিউম করার চেষ্টা করছি, কারণ আমি ওকে সার্জারিতে নিয়ে যাব। তাহলে সার্জারিতে তুমি কি করবা? আর কি করবা? রোগীর যদি কোনো সিমটম থাকে, কোলোনোস্কোপি হবে, ব্রেস্টের সিমটম থাকলে আলট্রাসোনো, ম্যামোগ্রাফি, এগুলো হবে, কারণ ওদের এগুলো থাকতে পারে। তাহলে এগুলো আমরা সব কমপ্লিট করার পরে আমরা তার বেসলাইন ইনভেস্টিগেশন গুলো করে আমরা আসলে তাকে সার্জারিতে নিয়ে যেতে চাই। কি সার্জারি আমরা করবো?
জেনারেলি স্টেজ 1 and 2 পর্যন্ত কিন্তু স্টেজিং ল্যাপারোটমি, 3-4 এ গিয়েই হচ্ছে ডিবাল্কিং সার্জারি, সেটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের। শুধু একটা গ্রুপকে আমরা শুধু টিএইচ বিএলএসও করবো, কারণ কোনটা সেটা সেটা হচ্ছে স্টেজ 1A, টিউমার সাইজ লেস দেন 2 সেন্টিমিটার, যার মায়োমেট্রিয়াল ইনভেশন লেস দেন 50%, এবং যেটাতে হচ্ছে গ্রেড 1-2, মানে টিস্যু গ্রেডিংটা হচ্ছে গ্রেড 1-2, সেটা আমরা হিস্টোপ্যাথোলজি প্রথম যে এন্ডোমেট্রিয়াল বায়োপসি করেছি সেটা দিয়ে জেনে নিয়েছি। এই এবং নো লিম্ফোভাস্কুলার স্পেস ইনভেশন সেটাও আমরা পেয়েছি। এই গ্রুপটাকে আমরা শুধু টিএইচ বিএলএসও করলেই চলবে। স্টেজ 1-এ ভেরি আইসোলেটেড টিউমার, আর কোনো ঝামেলা ছিল না, শুধু টিএইচ বিএলএসও করলে চলবে। এছাড়া স্টেজ 1A B হায়ার গ্রেড লিশন হোক যাই হোক, আমরা তাকে টিএইচ বিএলএসও উইথ কমপ্লিট সার্জিক্যাল স্টেজিং করতে চাই। স্টেজ 2 তাকেও আমরা টিএইচ বিএলএস উইথ কমপ্লিট সার্জিক্যাল স্টেজিং করতে পারি। এছাড়া তাকে আমরা মডিফাইড রেডিক্যাল হিস্টেরেক্টমি করতে পারি, ইভেন তাকে আমরা রেডিক্যাল হিস্টেরেক্টমিও করতে পারি উইথ বাইলেটারাল পেলভিক লিম্ফেডেনেক্টমি, এটাও আমরা স্টেজ 2 করতে পারি। স্টেজ 3-4 তাদেরকে আমরা মেইনলি ডিবাল্কিং সার্জারি করি, টিএইচ বিএলএস উইথ রিমুভাল অফ অল মেটাস্টেটিক ডিপোজিট যা যা আছে ডিবাল্কিং সার্জারি সেটা আমরা করতে পারি। স্টেজ 4 কে মাঝে মাঝে আমাদের ইন্ডিভিজুয়ালাইজড অ্যাপ্রোচে যেতে হয়, সেটাতে হচ্ছে যদি সে সার্জিক্যালি ফিট না থাকে তাহলে সেখানে আমাদের আগে রেডিওথেরাপি বা কনকারেন্ট কেমো রেডিয়েশন দিয়ে ফিটনেস বাড়ানো, অথবা হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি, এগুলো আমরা তাকে করতে পারি। আচ্ছা, এখন আপনি সার্জারি করেছেন, সার্জারিতে কি কি করা হয় মেনলি? সার্জারিতে আমরা যখন রোগীটাকে ওপেন করি মিডলাইন ইনসিশন দিয়ে, প্রথমে তার টিএইচ বিএলএসও করা হয়। টিএইচ বিএলএস এর পরে সেটাকে এভাবে করোনালি কাটা হয়, কেটে ডিরেক্টলি সেখানে টিউমারটাকে দেখা হয়। টিউমারটা ডিরেক্টলি কত বড়, যতই আমার সিটি এমআরআই যা ইচ্ছা বলুক, এবার আমি ডাইরেক্ট খালি চোখে দেখবো টিউমারটা ছোট, মায়োমেট্রিয়ামকে তেমন একটা ইনভেড করে নাই, পুরাই আইসোলেটেড একটা ছোট টিউমার, আমি সব কেটে কুটে নিয়ে আসতে পারছি, কোনো ঝামেলা নাই। আমি স্টেজ এবং আমি গ্রেডিং জানি এটা লো গ্রেড লিশন, তাহলে আমি আর কিছু করবো না। কিন্তু যদি আমি ওই সময় দেখে যাই যে টিউমারটা বড়, সার্ভাইকাল এক্সটেনশন হয়ে গেছে, মায়োমেট্রিয়ামকে ইনভেড করে ফেলেছে, এরকম যদি হয় অবশ্যই কমপ্লিট সার্জিক্যাল স্টেজিং হবে, এবং এই রোগীটা অবশ্যই বাইলেটারাল পেলভিক লিম্ফেডেনেক্টমি, রিমুভাল অফ এনলার্জ প্যারাওটিক লিম্ফ নোড এটা পাবে। হ্যাঁ, এটা হচ্ছে আসলে পারঅপারেটিভ দেখে ঠিক করা হয়। আচ্ছা, লিম্ফ নোডের বেলায় ডিসিশনটা বেটার আসে বাই সেন্টিনাল লিম্ফ নোড বায়োপসি। সেটা কি? জাস্ট বিফোর অপারেশন বা ডিউরিং অপারেশন টিউমারের কাছাকাছি সেখানে হচ্ছে ডাই দেওয়া হয়, এবং সেই ডাইটা ফলো করা হয় যে কোন লিম্ফ নোডটা প্রথম নিচ্ছে, লিম্ফোসিন্টিগ্রাম করে কোন লিম্ফ নোডটা প্রথম নিচ্ছে সেটা দেখা হয়। সেটা দেখে ওই লিম্ফ নোডটাকে রিমুভ করে ফ্রোজেন সেকশনে দেওয়া হয়। ওই লিম্ফ নোডটা ফ্রোজেনে দেখে সে শুধু দেখবে ম্যালিগন্যান্ট সেল পাওয়া যাচ্ছে কিনা, যদি কোনো ম্যালিগন্যান্ট সেল পাওয়া যায় তার মানে হচ্ছে লিম্ফ নোড পজিটিভ, ফার্দার আমি লিম্ফেডেনেক্টমি করবো কিনা ডিসিশন আসবে। আর যদি লিম্ফ নোড নেগেটিভ থাকে আর কোনো লিম্ফেডেনেক্টমি জায়গা নাই, তাহলে বেটার ডিসিশন আসে বাইসেন্টিনাল লিম্ফ নোড বায়োপসি এটা দিয়ে। তাহলে আমরা টিএইচ বিএলএসও করলাম, কমপ্লিট সার্জিক্যাল স্টেজিং করলাম একটা ভেরি লো রিস্ক যারা তারা ছাড়া বাকিদেরকে, এবং তাদেরকে হচ্ছে লিম্ফেডেনেক্টমি করবো কিনা সেটাও ঠিক করলাম, করে টোরে আমরা গেলাম। এখন ওকে অ্যাডজুভেন্ট থেরাপি, এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের অ্যাডজুভেন্ট থেরাপি হচ্ছে রেডিওথেরাপি। ওদেরকে আমরা রেডিওথেরাপি, কিছু কিছু ক্ষেত্রে কনকারেন্ট কেমো রেডিয়েশনের কথা আছে, কাদেরকে দিব কাদেরকে দিব না। যে রোগীটাকে শুধু টিএইচ বিএলএসও করেছিলাম, আর কোনো ঝামেলা ছিল না, স্টেজ 1A গ্রেড 1-2 উইদাউট এনি লিম্ফোভাস্কুলার স্পেস ইনভেশন, অথবা স্টেজ 1B গ্রেড 1-2 তারও কোনো লিম্ফোভাস্কুলার স্পেস ইনভেশন নাই, এন্ডোমেট্রয়েড টাইপ, এই রোগীটার কোনো অ্যাডিশনাল রেডিওথেরাপি লাগবে না বা অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি লাগবে না, এই গ্রুপটা। আচ্ছা, এখন আসেন হাই রিস্ক কারা। স্টেজ 1 গ্রেড 3 লিম্ফোভাস্কুলার স্পেস ইনভেশন আছে, মোর দেন 50% ইনভলভ করে ফেলেছে, নন এন্ডোমেট্রয়েড টাইপ টিউমার, স্টেজ 2 ডিজিজ, এরা অবশ্যই রেডিওথেরাপি পাবে, এবং এটা হচ্ছে ইবিআরটি পাবে, তাদেরকে ইবিআরটি দেওয়া হবে, কারণ এটা হাই রিস্ক গ্রুপ, ওরা ইবিআরটি পাবে। এই দুইটার মাঝখানে একটা গ্রুপ আছে যেটাকে আমরা ইন্টারমিডিয়েট রিস্ক গ্রুপ বলি, যেমন স্টেজ 1A গ্রেড 3, স্টেজ 1B গ্রেড 1-2 কিন্তু লিম্ফোভাস্কুলার স্পেস নিয়েছে বা 50% এর বেশি ইনভলভ করে ফেলেছে, সেই গ্রুপটাকে আমরা দিব হচ্ছে শুধুমাত্র ভলভ ব্রাকি, আর কিছু দিব না। তাহলে এইভাবে আমরা একটু ক্যাটাগরাইজ করে নিয়ে তাদেরকে কাউকে কাউকে কোনো রেডিওথেরাপি দিচ্ছি না, কাউকে শুধু ভলভ ব্রাকি দিচ্ছি, কাউকে কাউকে আমরা ইবিআরটি দিচ্ছি, এইভাবে আমরা তাকে ফার্দার অ্যাডজুভেন্ট রেডিওথেরাপিটা প্ল্যানিং করেছি। প্ল্যান করে ওইভাবে ট্রিটমেন্ট দিয়ে দিলাম, দেওয়ার পরে তাকে আমরা ফলো আপে দিব। কি ফলো আপ? 3 monthly for 2 years, 6 monthly for next 3 years, and then yearly for lifelong, এইভাবে তাকে আমরা ফলো আপটা দিয়ে দিই।
এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের একদম সিম্পলেস্ট ওয়েতে ট্রিটমেন্ট। আমি কি বুঝাতে পারছি? বুঝা গেছে? আপু বোঝা গেছে। আচ্ছা, এরপর আসেন আরেকটা গ্রুপ, যেটা হচ্ছে হরমোন থেরাপি। আমরা কাদেরকে দিব? হরমোন থেরাপি আমরা একটা গ্রুপ, তিনটা গ্রুপকে দিই। একটা হচ্ছে যারা ফার্টিলিটি স্পেয়ারিং চায়। ফার্টিলিটি স্পেয়ারিং যারা চাচ্ছে স্টেজ 1 এ ডিজিজ লেস দেন 2 সেন্টিমিটার, একদম জাস্ট কনফাইন্ড টু মায়োমেট্রিয়াম ইনভেট করে নাই, ওরকম একটা গ্রুপ, তাদেরকে আমরা ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি দেওয়ার চিন্তা করতে পারি। সেখানে হাই ডোজ হরমোন থেরাপি তাদেরকে দেওয়া হয়। এছাড়া আনফিট ফর সার্জারি, যাদের সার্জারির ফিটনেস নাই, তাদেরকেও কিন্তু হরমোন থেরাপি দিয়ে ট্রিট করা হয়। এছাড়া রিকারেন্ট ডিজিজ যাদের আছে, সেখানেও কিন্তু হরমোন থেরাপি দিয়েই ট্রিট করা হয়। তাহলে এই তিনটা গ্রুপকে আমরা মেনলি হরমোন থেরাপি দিচ্ছি। আচ্ছা, আহ আচ্ছা, এখানে একটা গ্রুপ আছে যাদেরকে আমাদের কনকারেন্ট কেমোরেডিয়েশন বা কেমোথেরাপি দিব কিনা এটা নিয়ে একটু চিন্তা করতে হয়। এটা কারা? এরা হচ্ছে যারা হচ্ছে ভেরি হাই রিস্ক কারা, হ্যাঁ, তাদের জন্য। আরেকটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে ওভারিয়ান প্রিজার্ভেশন। ওভারিয়ান প্রিজার্ভেশন কি আমরা করবো কিনা? দেখা গেছে ম্যাক্সিমাম এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের রোগীদেরই আপনার তারা হচ্ছে ওভারি ওভারি কো প্যাথোলজি হিসেবে থাকে। যেমন অ্যাডেনোকার্সিনোমা, সেটা ওভারিতেও আছে, ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামেও আছে, তাহলে কো কো ক্যান্সার হিসেবে ওভারিতে আমরা পাই। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে মেটাস্টেসিস হিসেবে, ইউটেরাস থেকে মেটাস্টেসিস হিসেবে ওভারিতে স্প্রেড করতে পারে। এই জন্য কমনলি যখন কোনো এন্ডোমেট্রিয়াল ক্যান্সার পাই, এন্ডোমেট্রিয়েড হোক হোয়াটএভার ইট ইজ, আমরা ওভারিকে ফেলতে চাই। কিন্তু যদি ভেরি ইয়াং গ্রুপ হয় এবং সেখানে আমরা কনফার্ম করতে পারছি যে এটা শুধু ইউটেরাসে আছে, ওভারিতে নাই, সেক্ষেত্রে হয়তো ওভারিয়ান প্রিজার্ভেশন আমরা একটা চিন্তা করতে পারি। কিন্তু কোনো ডাউট, কোনো রকম স্প্রেডিং বা ওভারিয়ান প্যাথোলজি আছে করতে চাই না। এবং জেনারেলি ওভারঅল আমরা কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সারে ওভারিকে প্রিজার্ভ করতে চাই না। আর কেমোথেরাপির কথাটা হচ্ছে, যদি আমরা যে লিম্ফ নোড গুলো ফেলেছিলাম সেখানে যদি পজিটিভ লিম্ফ নোড চলে আসে, বা আমরা বলেছি যে মোর দেন 50% এন্ডোমেট্রিয়াম মায়োমেট্রিয়াম ইনভলভ হলে তাকে আমরা রেডিওথেরাপি দিব, কিন্তু সেই 50% মায়োমেট্রিয়াম ইনভলভ হয়ে যদি সে একদম সারফেস পর্যন্ত চলে আসে, ইউটেরাসের সেরোসাকে ইনভলভ করে ফেলেছে গ্রোথটা, এরকম যদি এতটা গ্রোথ হয়ে যায়, তারপরে হচ্ছে নন এন্ডোমেট্রয়েড টাইপ, তারাও কিন্তু সবসময় রেডিওথেরাপিতে রেসপন্ড করে না। সেখানে তখন পোস্ট অপারেটিভ কেমোথেরাপির একটা রোল আসে, কনকারেন্ট কেমো রেডিয়েশন তাদের জন্য। কারণ কেমোথেরাপি তখন তাদের মেটাস্টেসিস গুলোকে আরো বেশি কন্ট্রোল দিতে পারে। তাহলে কেমোথেরাপি দিচ্ছি আমরা মেইনলি যদি নন এন্ডোমেট্রয়েড হয়, সেরোসা পর্যন্ত এক্সটেন্ড হয়ে যায়, লিম্ফ নোড যদি পজিটিভ থাকে। কারণ জেনারেলি লিম্ফ নোড পজিটিভ হলে রেডিওথেরাপি সে লিম্ফ নোডের উপরে খুব একটা কাজ করতে পারে না, ওইখানে আমাদের তখন কেমোথেরাপি আনতে হয়। তো এন্ডোমেট্রিয়াল ক্যান্সারে কেমোথেরাপি এটা হচ্ছে এই রোলে, হরমোন থেরাপি হচ্ছে ওইখানে, আর বাকি ওভারঅল হচ্ছে যেটা ট্রিটমেন্ট বলেছি সেটা। কোনো প্রশ্ন আছে বা বুঝতে পারি না এরকম কিছু আছে? বুঝা গেছে? আচ্ছা, তাহলে যদি বুঝতে পারেন, আপনারা আমাকে একটা প্রশ্ন বলেন, ফ্র্যাকশনাল কিউরেটেজ কখন আমরা করি? এই কি বাবা, তুমি ক্লাসটা পজ করলা কেন? এই যে পজ করছো। কখন করি? আরে এখান দিয়ে আলো বেরোচ্ছে এই জন্য। আচ্ছা, ওই মোবাইল নষ্ট হয়ে যায়। আমি তো এন্ডোমেট্রিয়াল বায়োপসি বলেছি। ফ্র্যাকশনাল কিউরেটেজ কখন করা হয়? পারি আমরা? যদি কোনো রোগীর ব্লিডিং আছে, এন্ডোমেট্রিয়াল, তার হচ্ছে পোস্টমেনোপজাল ব্লিডিং বা ব্লিডিং, কিন্তু সেখানে এন্ডোমেট্রিয়াল বায়োপসি আমাকে কোনো রেজাল্ট দেয় না, নেগেটিভ এন্ডোমেট্রিয়াল বায়োপসি, শি শুড বি ফার্দার ইভালুয়েটেড বাই ফ্র্যাকশনাল কিউরেটেজ।
কারণ যার ব্লিডিং আছে কিন্তু বায়োপসি ঠিক আসে না, ইন্ডিভিজুয়াল বায়োপসি বলতেছে না কোনো ঝামেলা নাই, তাহলে এটা কোনো সার্ভাইকেল কোনো কিনা, সার্ভাইকেল গ্রোথ কিনা সেটা আমাকে দেখতে হয়। তখন রোগীর আন্ডার অ্যানেস্থেসিয়াতে প্রথমে বায়োম্যানুয়াল এক্সামিনেশন করে তারপরে হচ্ছে আমরা তাকে এন্ডোসার্ভাইকেল কিউরেটেজ নিব, তারপরে অস ডাইলেট করে এন্ডোমেট্রিয়াল কিউরেটেজ নিব, দুইটাকে আলাদা আলাদা কন্টেনারে পাঠাবো এবং আমরা টেস্ট করে নিয়ে আসবো। এটাকে বলা হয় ফ্র্যাকশনাল কিউরেটেজ। একসময় যেমন এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ফ্র্যাকশনাল কিউরেটেজ গোল্ড স্ট্যান্ডার্ড বলা হতো, হ্যাঁ ফ্র্যাকশনাল কিউরেটেজ কে বলা হতো গোল্ড স্ট্যান্ডার্ড। এখন কিন্তু ফ্র্যাকশনাল কিউরেটেজ ইজ নট দ্য গোল্ড স্ট্যান্ডার্ড, এন্ডোমেট্রিয়াল বায়োপসি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। যখন আপনি মনে করছেন এটা এন্ডোমেট্রিয়াম লিশন এবং এন্ডোমেট্রিয়াল গ্রোথ, আপনি ডিরেক্টলি এন্ডোমেট্রিয়াম থেকেই জিনিস নেবেন, এটা বলা হচ্ছে, সেটাকে আমরা বলছি এন্ডোমেট্রিয়াল বায়োপসি। কিন্তু যদি আপনার ডাউট থাকে, যেমন স্টেজ 2 ডিজিজ যদি পান, সেখানে কি সেখানে হচ্ছে এন্ডোমেট্রিয়াম সাথে সার্ভিক্সও ইনভলভড, তো সেখানে আসলে কি সার্ভিক্স ইনভলভ হয়ে এন্ডোমেট্রিয়াম নাকি এন্ডোমেট্রিয়াম ইনভলভ হয়ে সার্ভিক্স, এটা তো আমরা বুঝতে পারি না। তো সেই সব ক্ষেত্রে কিন্তু আমাদের ফ্র্যাকশনাল কিউরেটেজে যেতে হয়, আমরা আলাদা করে সার্ভিক্সটা দেখি, আলাদা করে এন্ডোমেট্রিয়ামটা দেখি, সেটা করে আমরা টেস্ট করি এবং সেখানে আরো অনেকগুলো বায়োকেমিক্যাল মার্কারও দেখা হয় যে কে আগে আসছে সেটা দেখার জন্য, বা আমাদের এনি সাসপিশন না, আমরা অবশ্যই তখন ফ্র্যাকশনাল কিউরেটেজে যাব। যে রোগীটার ব্লিডিং আছে কিন্তু এন্ডোমেট্রিয়াল বায়োপসি নেগেটিভ আসছে, তাহলে তো আমাকে দেখতে হবে আলাদা আলাদা করে দুইটাই। তো ফ্র্যাকশনাল কিউরেটেজ হচ্ছে এখন কিছু সিলেক্টিভ কেসে আমরা করি, ইন জেনারেল সবাইকে করি না, সবাইকে আমরা করছি যখন আমি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার চিন্তা করছি, সবাইকে আমরা করছি হচ্ছে এন্ডোমেট্রিয়াল বায়োপসি। বুঝা গেছে? বুঝা গেছে? কিন্তু ইউ আর ইন ডাউট যে এটা কি ফ্র্যাকশনাল কিউরেটেজ, তখন আমার অপশন না, আগে যেটা বলা হতো এন্ডোমেট্রিয়াল ক্যান্সারে ফ্র্যাকশনাল কিউরেটেজ, এখন ওইভাবে সবাইকে আমরা ফ্র্যাকশনাল কিউরেটেজ করবো, নট লাইক দ্যাট। ক্লিয়ার? হ্যাঁ আপু। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? খুবই সরি, এই ক্লাসটা অনেক আগে নেওয়ার কথা ছিল, অনেকদিন পরে নিয়েছে, সময় টময় সব মিলাইয়ে আপনাদেরও ক্লাস থাকে, তাও আজকে একটা ওভারল্যাপিং ক্লাস, অলরেডি সেন্টারে হচ্ছে পরীক্ষা চলতেছে, ওই অবস্থায় আমি ক্লাস নিচ্ছি, খুবই সরি, কারণ হচ্ছে পেন্ডিং হয়ে অনেকদিন পড়ে আছে তাই। তো যদি কোনো প্রশ্ন থাকে এই টপিকস গুলা বা অন্য কোনো টপিকস কিছু থাকে আপনারা করতে পারেন, কারণ এটা মনে হয় রেগুলার ব্যাচে আমার লাস্ট ক্লাস।